পুজোর আড্ডার একটা মুড বাড়তে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো গান। পার কইরা দে ও মাঝি পার কইরা দে। নরমালি পুজোর আড্ডা হয় নাকি মণ্ডপে বেশিরভাগ সময়? পুজোর আড্ডাটাই তো সারা বছর কাটাই, যে ওই সারা বছরের যে এনার্জিটা ওই পুজোর আড্ডাতেই পাওয়া যায়। সৌমিত্রদা, তোমার কাছে পুজোর আড্ডাটা কিরকম? আমাদের ডাকের সাজে হয়, আর বাড়িতে ঠাকুর এখনো বাড়িতে 24টা ঢাক বাজে। 24টা? আমরা যখন ছোট ছিলাম, আমরা ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদের খালি পায়ে মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দিতেন ঠাকুমা, আমরা গিয়ে ফুল তুলতাম। আর যার ডালিতে সব থেকে বেশি ফুল থাকতো সে চাঁচিটা বেশি পেত। কলকাতা খুব মিস করো, মানে কলকাতার পুজো খুব মিস করো? আমি ভীষণ ভালোবাসি পুজো, মানে যা হয় আর কি। আমি ছোট থেকে দশমীর দিন ভায়া ভায়া করে কাঁদতাম, আমার মনে আছে। আমাকে মা বলতো ওর কান্নার এপিসোডটা শুরু হবে, তার আগে সবাই রেডি হয়ে যাও আর কি, ও কাঁদতে বসবে। পুজোর সময় পুজোর গানের কোনো পার্থক্য তুমি ফিল করতে পারো? স্টপ করলে তো চলবে না, মানে যখন মাঝে মাঝে মনে হয় কি করব এত গানের ভিড়ে, আরো একটা গান রিলিজ করে। এবার পুজোতেই মনে হয়েছে কি করব, এই 1800টা গান বেরোবে, ঠিক আছে, তো তার মাঝখানে আমার একটা গান 14.5টা ভিউ হবে, কিছু করবে না। পুজোর আড্ডা কিন্তু কখনোই শেষ হতে পারে না পুজোর খাওয়া দাওয়া ছাড়া। সৌমিত্রদা, তোমার পুজোর খাওয়া দাওয়া কি খানিকটা আলাদা নাকি? তুমি একটুখানি। আমি মাঝে মাঝে অন্যদের খাওয়া দেখে না নিজে বলি ধর আমি খাবো না। মানে ফুচকার পরে আইসক্রিম খেয়ে নিচ্ছে, আইসক্রিমের পরে ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ির পরে ভেলপুরি খাচ্ছে, মানে কোনো মা বাপ নেই। আমি ফুডি, হ্যাঁ, কিন্তু বিভিন্ন রকমের আজকাল আমাকে লোকজন বারণ করেছে অনেক কিছু খেতে, সো ফুডি, বাট ওই আর কি ক্লোজেটেড ফুডি। এই সাবজেক্টটা লাস্ট 4-5 বছরে একটু চেঞ্জ হয়ে গেছে, আদারওয়াইজ এরমই খাওয়া হতো, সকাল বিকেল দুপুর। এখন সবাই একটু ক্যালোরি ক্যালকুলেট করে। আর আজকে পুজোর আড্ডায় সৌমিত্রদা তোমাকে আবারও পেয়েছি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সঙ্গে রয়েছে উজ্জয়িনী। উজ্জয়িনীর সঙ্গে প্রথমবার আমার দেখা, এর আগে দেখা হয়নি। তোমার এত গান শুনেছি, কিন্তু আজকে সামনে থেকে তোমার গান শুনবো। এই রে। আর আমার সঙ্গে রয়েছেন সুরেশজি, সুরেশ শেখর। সুরেশজির সঙ্গে আমার প্রথমবার দেখা। সুরেশজির সঙ্গে আলাপ অনেকদিন, সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে দেখা হয়, কিন্তু সামনাসামনি আজকে প্রথমবার দেখা। তবুও পুজোর মধ্যে পেয়েছি, বুঝুন 21 পল্লীর এত আয়োজন, তার মধ্যে থেকে খানিকটা সময় বার করে আজকে আমাদের আড্ডায় সুরেশজি। নরমালি পুজোর আড্ডা হয় নাকি মণ্ডপে বেশিরভাগ সময়? পুজোর আড্ডাটাই তো সারা বছর কাটাই, যে ওই সারা বছরের যে এনার্জিটা ওই পুজোর আড্ডাতেই পাওয়া যায়। আচ্ছা, সেটা চলে, হোল ইয়ার এনার্জিটা থাকে। আচ্ছা, মানে এই কটা দিনের এনার্জি সেটা সারা বছর চলে, তাই তো? সারা বছর টানতে সুবিধা হয়। আচ্ছা। আর সৌমিত্রদা, তোমার কাছে পুজোর আড্ডাটা কিরকম? ছোটবেলার কিছু স্মৃতি নাকি এখন অন্য রকম? ছোটবেলা বলতে আমি, আমার বাড়িতে পুজো হয়, সেই পুরো পরিবেশটাই অন্য। মানে আমাদের গ্রামে সবুজের মধ্যে যে পুরো জিনিসটা। আমার বাড়ি হচ্ছে হরিশ্চন্দ্রপুর, মালদা। সেখানে যে পরিবেশে, আমার বাড়িটা অনেকটা জায়গা নিয়ে, তো তার ভেতর থেকে বেরোতে হয় না কাউকে, এত সুন্দর। আর অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের প্রতিমা দেখতে। আমাদের ডাকের সাজে হয়, আর বাড়িতে ঠাকুর এখনো বাড়িতে 24টা ঢাক বাজে। 24টা? আচ্ছা। তো আর আমরা সবাই, মানে বাড়ির ছেলেরাই ঢাকটা বাজায়, ঢাকগুলো বাজায়, আর একজনও মাটিতে রেখে ঢাক বাজায় না, সবাই কাঁধে নিয়ে খালি পায়ে ঢাক বাজায়। তো এখন প্রত্যেক বছর কি পুজোর দিনগুলো ওখানেই কাটে? একদম 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 না, আমার মানে মা দুর্গা চান না হয়তো আমাকে কাছাকাছি দূরে দূরে পাঠিয়ে দেয়। আচ্ছা, পুজোর সময়গুলো তাহলে কলকাতার বাইরে এরকমই কাটে? কত বছর যাওনি? কত বছর ওই বাড়ির পুজো যাওয়া হয়? এই বছর নিয়ে 26 বছর। 26 বছর, কিন্তু সেই স্মৃতিটাই বোধহয় এখনো রয়ে গেছে। যে ভীষণ ভীষণ না, আর একটুও পাল্টায়নি, কারণ সারাক্ষণ আমরা আপডেট পাচ্ছি। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, ভিডিও, সারাক্ষণ না খুব মন খারাপ হয়। ওই যে ঘট নিয়ে পুকুরে গিয়ে সবাই মিলে ঝপাং ঝুপাং করে, ছোটবেলায় যে মজাটা পেয়েছিলাম সেটা এখনো ছোটরাই করছে, কিন্তু আমি বয়সে বাড়িনি, আমি ওইরকমই আছি, কিন্তু সুযোগটা পাচ্ছি না, সুযোগটা হচ্ছে না। উজ্জয়িনী, তোমার কাছে পুজো কি, মানে পুজোর আড্ডা বা পুজোর স্মৃতি কিরকম?
পুজোর স্মৃতি মানে আমি তো খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করেছি, মানে আমি স্কুলে পড়তে আমার ক্যারিয়ার আরম্ভ হয়েছে, মানে আমি গান বাজনার জগতে 25 বছর হলো। তো যে কারণে আমার আর্লিয়েস্ট মেমোরিজ হয়তো একদম ছোটবেলার সেই ক্লাস 7-8-এর ওরকম, যেখানে নর্থের ঠাকুর দেখতে যাচ্ছি সারা বছর, রোল, চাউমিন, আইসক্রিম এগুলো খাওয়া বারণ হতো। পুজোর এক একটা দিন এক একটা মেনু ফিক্স থাকতো আর কি, আজকে মা প্লিজ, আজকে বাবা প্লিজ, অনেক অয়েলিং করতে হতো। তো সেইগুলো খুব স্পেশাল মেমোরিজ মনে পড়ে। বাট আমার মোটামুটি 15-16 বছর বয়স থেকে আই কাইন্ড অফ রিমেম্বার পারফর্মিং। তো পারফরমেন্সটা আমার জন্য আর কি একটা আমি বলবো নট জাস্ট নেসেসিটি, মানে ওটা আমার রুটিন। মানে ওটা না হলে দুর্গাপুজোর সময় যদি সামনে অডিয়েন্স না দেখতে পারি, কাউকে না শোনাতে পারি গান, যেটা আমাদের কোভিডের সময় হয়েছিল, একদম অন্যরকম হয় তখন। মানে সেটা যে কি একটা অদ্ভুত ফিলিং, যে অ্যানোমালি পুরো, মানে যে কেন এটা হচ্ছে না আমার জীবনে, আর কি এরকম একটা বিষয়। তো আমাদের অনুষ্ঠান থাকুক, এটাই আমরা চাই, এটাই আমাদের নর্মাল। তার মানে পুজোয় কি কলকাতায় থাকা হয় না পুজোয় বাইরে চলে যাও? পুজোয় 90% কলকাতায় থাকা হয় না। হয় না? না। তো দেশের বাইরে, আর না হলে রাজ্যের বাইরে, মানে দেশের মধ্যে। তখন তাহলে কলকাতা খুব মিস করো, মানে কলকাতার পুজো খুব মিস করো? আমি ভীষণ ভালোবাসি পুজো, মানে যা হয় আর কি। আমি ছোট থেকে দশমীর দিন ভায়া ভায়া করে কাঁদতাম, আমার মনে আছে। আমাকে মা বলতো ওর কান্নার এপিসোডটা শুরু হবে, তার আগে সবাই রেডি হয়ে যাও আর কি, ও কাঁদতে বসবে। সো এরকম সিচুয়েশন হতো, সেখানে ভীষণ ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। মা দুর্গাকে ধরবো, আমি আদর করবো, এরকম ছিল ছোটবেলায়। তো এখন সেটা আছে। এখন হচ্ছে যে যেখানেই অনুষ্ঠান করতে যাচ্ছি সেখানে যেন দর্শনটুকু পাই। এবং অনেক সময় হয় না যে যেখানে পারফর্ম করছি তার পেছন দিকে মায়ের মূর্তি আছে, দেখা যায় না। আবার অনেক সময় হয় একদম মুখোমুখি, সেটা যে কি ভালো লাগে। আবার অনেক সময় হয় মা একদম ডিরেক্টলি পেছনে, তো সেটা আমার ভালো লাগে না, তখন খালি পায়ে পারফর্ম করতে হয়। এইসব অনেক রকম ব্যাপার ট্যাপার আছে, কিন্তু অঞ্জলি আর দর্শন এই দুটো মাস্ট আর কি। একদম সেটা থাকে, মানে কলকাতায় থাকো আর বাইরে থাকি, যেখানেই থাকো না কেন। আচ্ছা, পুজোর আড্ডায় রয়েছি, পুজোর আড্ডার একটা মুড বাঁধতে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো গান। তাই সৌমিত্রদা, তোমার একটা গান দিয়ে আগে পুজোর এই মুডটা আমরা তৈরি করি, তারপর তো আড্ডা হবে। ওকে, তাহলে একটা গান কম্পোজ করেছিলাম 2001 সালে। আচ্ছা, পূব আকাশের গান। আসলে আমাদের এই আকাশের নিচে যে বাবারা থাকে, তারা তাদের কন্যা সন্তানদের জন্য তাদের মনটা কাঁদে, ঠিক আছে? সেটা ভেবেই আমি লিখেছিলাম। কিছুটা গাই, পুরোটাও গাইতে পারো? গানটা 24 বছর বয়স। 24 বছর বয়স। হেইলা দুইলা ঢেউ ডিঙাইয়া পার কইরা দে, ও মাঝি পার কইরা দে, বাংলার কন্যা ও পার বহিয়া স্বপন দেখে রে, ও ফিরবার আশা বাঁধে রে, ও ফিরবার স্বপন দেখে রে, কন্যা রে ফিরাইবি বাংলার বুকে, আভা পাইলে সুস্বাদ পাইবে মুখে, কন্যা রে ফিরাইবি বাংলার বুকে, আহা নারিকেল নাড়ু পাইবে সে কুল ভরে, আর বিদেশি সাজ ছাইড়া কন্যা, বিদেশি সাজ ছাইড়া কন্যা, আলতা পড়বে বসে, মাঝি পার কইরা দে, ও মাঝি পার কইরা দে, আপন কলির যতন করিয়ান মাঝিয়ান, সন্না মাঝি পূব আকাশের গান, কলিয়ান কন্যায়ান, দেখ না মাঝি ডিঙ্গায় নাচে প্রাণ, কলিয়ান কন্যায়ান, হেলিয়া তুলিয়া যতন করিয়া আন মাঝিয়ান, ফিরাইয়ান কন্যা আমার আন, আন ফিরাই যান, চুপি চুপি কন্যা যাইবে ঠাকুর ঘরে,
নকুল দানা খাইবে সে গাল ভুইরে, চুপি চুপি কন্যা যাইবে ঠাকুর ঘরে। নকুল দানা খাইবে সে গাল ভরে, গান গাইবে কন্যা নাইচা নাইচা গাইবে কন্যা, গান গাইবে কন্যা নাইচা নাইচা বাংলায় আকাশ তলে মাঝি পার কইরা দে, ও মাঝি পার কইরা দে। হেইলা দুইলা ঢেউ ডিঙাইয়া পার কইরা দে, ও মাঝি পার কইরা দে। বাংলার কন্যা ও পার বহিয়া স্বপ্ন দেখে রে, ও ফিরবার আশা বাঁধে রে, ও ফিরবার স্বপ্ন দেখে রে। এই গানটার একটা ছোট্ট টেল আছে, সেটা গাইছি। সেটা হচ্ছে, আমি তো বাবার দিক থেকে গানটা গাইলাম, পূব আকাশ থেকে গাইলাম, এবং পশ্চিম আকাশে কন্যা বসে কি হচ্ছে তার চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। বসে আছে কন্যা খোলা তার জানলা, পূব সীমানা চেয়ে মাঝি আয় আয় মাঝি আয়, মাঝি আয় মাঝি আয়, মাঝি আয় মাঝি আয়। দূর থেকে দূরে ভোর হতে সন্ধ্যা ভেসে আসে তীর চেরে, এক লুকোনো কান্না কলির ডাক শুনে মাঝির বুক কান্দে। চল যাব ফিরে সেই পুরনো ঠিকানা। মাঝি আয় আয় মাঝি আয়, মাঝি আয় মাঝি আয়, মাঝি আয় মাঝি আয়, মাঝি আয় মাঝি আয়, মাঝি আয় মাঝি আয়। মনে হলো একটা গল্প শুনলাম, গল্প দেখতে পাচ্ছি, গল্প মনে হলো দেখতে পাচ্ছি, সত্যি তাই। একদম দেখতে আমরা পাচ্ছি। ভীষণ কি বলবো লাকি যে আমরা ছবি আঁকতে পেরেছি কিছু, এই ছবিগুলো থেকে যাবে, আমরা থাকবো না, ছবিগুলো থাকবে। আচ্ছা, যখন সৌমিত্রদা পুরো দেখিয়ে দিল আড্ডার মুডটা, তুমি আরেকটা গান গাও, তারপরে আড্ডাটা জমবে। কি গাইবো? অরিজিনাল যখন হচ্ছে তখন অরিজিনালই শোনাই নাকি? একদম একদম। এটা আবার আমার মানে সুর করা সৌরিশ বলে আমার এক বন্ধু আছে, সে অনেক গান লিখেছে, ভালো ভালো, সে চাকরিও করে গানও লিখে। সো এই গানটাও ও লিখেছে। এটা বেসিক্যালি 2023-এ ওই চন্দ্রায়নকে নিয়ে অনেক কিছু হয়েছিল, তো সেই সময় একটা হালকা প্যারোডি বলতে পারো, ওরকম ধরনের একটা ব্যাপার, বেশ মজার। হাতিশাল ঘোড়াশাল ছেড়ে, হাতিশাল ঘোড়াশাল ছেড়ে চন্দ্র জানে চড়ি, এবার পুজোয় জমিয়ে দেবে আমাদের চাঁদ বুড়ি। কৈলাস ছেড়ে প্রতিবার সে এসেছে বাপের বাড়ি, কৈলাস ছেড়ে প্রতিবার সে এসেছে বাপের বাড়ি। এইবার বুঝি চন্দ্র জানে দেবে চাঁদে পাড়ি, এইবার বুঝি চন্দ্র জানে দেবে চাঁদে পাড়ি। হাতি শাল ছেড়ে ঘোড়া শাল ছেড়ে চন্দ্র জানে চড়ি, হাতি শাল ছেড়ে ঘোড়া শাল ছেড়ে চন্দ্র জানে চড়ি।
এবার পুজোয় জমিয়ে দেবে আমাদের চাঁদ বুড়ি, এবার পুজোয় জমিয়ে দেবে আমাদের চাঁদ বুড়ি। আহা, সত্যি জমিয়ে দেবে। তো এটা আমরা একদম প্রপার পুজো গান, প্রপার পুজোর গান। তো এটা বেশ আমরা হই হই করে পারফর্ম করি আমার ব্যান্ডের সাথে, উচারি মুখার্জি লাইভ। তো ভালো লাগে বেশ, স্টেজে একটা ভাইব। খুব রিদমিক গানটা, ইভেন যেটা সৌমিত্রদা গাইলো সেটাও, এবং একটা অদ্ভুত ড্রামা আছে। আমি একটা জিনিস বলছি, মানে আমরা বিশেষ করে মানে ইউএসএ বা অন্য কোথাও যখন এই গানটা গাই না, তখন মহিলার চোখে জল দেখেছি আমি। They get so emotional and that it shows. আর অনেক জায়গায় রিকোয়েস্ট আছে যে পূব আকাশের গানটা হবে তো, হেইলা দুইলা গানটা হবে তো, মানে সবাই প্রপার নামটা জানে না, ইটস অ্যাকচুয়ালি পূব আকাশের গান। সো আই গেট রিকোয়েস্ট ফর দ্যাট। অ্যাবসলিউটলি, মানে রিকোয়েস্ট পাওয়ার মতনই গান, এটাই তো প্রাপ্তি, এটাই প্রাপ্তি। সুরেশজি, এই যে মানে পুজোর আড্ডা সেটা তো চলতেই থাকে, এমনি আড্ডাও বাঙালিদের চলে, এবং যারা এ রাজ্যের মানুষ তাদের আড্ডা নিয়েই সময় কাটে। কিন্তু পুজোর আগে একটা লং প্রিপারেশন থাকে, যেহেতু একটা ক্লাবের সঙ্গে আপনি রয়েছেন, তো এই যে প্রিপারেশনটা সেটা কতদিন আগে থেকে শুরু হয়? অ্যাকচুয়ালি কি আছে, আমাদের পুরো একটা ইয়াং টিম আছে যারা মানে দশমীর পরের দিনই চায় যে আসতে বছরের জন্য একটু বসে পড়ি। আমি বলি যে ভাই একটু সময় দে, কেন ওদের মনে হয় যে এবার যদি 2-3 মাস ভাববো, তারপর প্ল্যান করবো, তারপর কারা ডিজাইন অনেক দেরি হয়ে যাবে, তারা কি করবে, মানে লিটারালি হোল ইয়ার অ্যাফেয়ার হয়ে গেছে। যে মানে পুজোটা শেষ হতে না হতে নেক্সট 15 ডেজে একটা রিকোয়েস্ট আসতে শুরু করে যে একবার বসি আমরা নেক্সট ইয়ারের জন্য, একটু প্ল্যানিং করি। মানে কম্পিটিশনের জন্য নাকি? এটা কি কম্পিটিশন? তো একটা পার্ট অফ দ্য লাইফ হয়ে গেছে আমাদের, বাট ইররেসপেক্টিভ দ্যাট যে ওরা নিজেরা চায় যে আমাদের মনের মতন পুজোটা যদি না হয় তাহলে কিরকম একটা লাগবে যে এই বছরটা পুরো কেটে গেল উইথাউট ডুইং সামথিং। তো ওই পুজোটা মনের মতন করতে গেলে যেন এভরি স্টেপ হ্যাজ টু বি পারফেক্ট, ওই চক্করে পুরো বছরটাই লেগে থাকে। অলসো ক্রিয়েটিভ, ওই ইয়াং টিম আছে, ক্রিয়েটিভ ব্যাপারটা প্রত্যেকে, ইউথ ইজ সো ইনভলভড। আমাদের পুজোতে মানে শেষ নেই, মানে যেখানে যাব সেখানে দেখে মনে হয় যে ও মাই গড, ও মাই গড, এভরি টাইম ওয়াক করাটা ইচ্ছে করে। এত ভালো ভালো মানে প্রস্তুতি লোকেরা করে, আনইম্যাজিনেবল। আরেকটা জিনিস সৌমিত্রদা, এই যে পুজোর সময় বহু মানুষ আছেন যারা এই পুজোর সঙ্গে যুক্ত, আমি যদি ঢাকিদের কথা বলি যারা সোলার কাজ করে বা এই ছোট ছোট যে কাজ, তাদের যে উপার্জনের জায়গাটা, এটাও একটা বড় প্ল্যাটফর্ম বলো। মানে উৎসব আনন্দ তো সকলের, এবং এই উৎসব আনন্দের মধ্যে মানে এমন বহু মানুষ অনেক রোজগার করতে পারেন, রুজি রোজগার করতে পারেন, সেটা বোধহয় দেখো পুজোর সাথে যারা যুক্ত, মানে সে প্রতিমা বানানো থেকে শুরু করে মানে সবকিছু, মানে যে ফুল সাপ্লাই দিচ্ছে আমাদের বাচ্চারা। আমরা যখন ছোট ছিলাম, আমরা ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদের খালি পায়ে মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দিতেন ঠাকুমা, আমরা গিয়ে ফুল তুলতাম। আর যার ডালিতে সব থেকে বেশি ফুল থাকতো সে চাঁচিটা বেশি পেত, ক্ষীরের চাঁচি। হ্যাঁ, আর এই ট্রেডিশন গুলো থেকে গেছে। কিন্তু এখন যেটা দেখছি যে আমাদের আগে যেরকম কাঁধে নিয়ে ঠাকুরকে আমরা বিসর্জনে নিয়ে যেতাম, মানে 4টে বাঁশ থাকতো, তার 12-14 জন মানুষ থাকতো যারা কাঁধে করে আমরা ঠাকুরকে নিয়ে যেতাম। এখন কিন্তু সেই মানুষদের পাওয়া যায়, ইউনো, দে আর জাস্ট নট অ্যাভেলেবল। কাজেই আমি ছবি দেখি যে ভ্যানে বা রিক্সা ভ্যানে মা দুর্গা যাচ্ছে, এটা আমার কাছে একটু মানে ট্রাকে যখন বড় প্যাথেটিক ব্যাপার। কিন্তু কেন পাওয়া যায় না? কেন পাওয়া যায় না? কেন মনে হয় যে তোমার? জানি না, হয়তো সেই লোকগুলো, টাইমস হ্যাভ চেঞ্জড অলসো। আমাদের বাড়িতে যেরকম কীর্তন হয়, কীর্তনের যে দলগুলো যারা কীর্তন করে, আগে 10-12খানা দল থাকতো। আমাদের বলরাম কানাইয়ের যে প্রসেশন হতো পঞ্চম দোলের দিন, সেটা গোটা গ্রাম ঘুরতো। আমার বাড়ির ভেতরে 25-30 হাজার লোক আসতো ভেতরে রামকানাইকে আবির দেবে, তার মধ্যে মুসলিমস। ইটস আ ফ্যান্টাস্টিক ইভেন্ট। এখন
কীর্তনের দল কমতে কমতে মারা গেছেন, 90% লোক মারা গেছে। আমরা আই এম টকিং অ্যাবাউট when I was very young. এখন জাস্ট হার্ডলি 2-3টে দল আছে, কি করা যাবে, তারা নেই, they are just not available. আর সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জও হয়ে হ্যাঁ, গেছে। চেঞ্জ হয়ে গেছে। এবং সেই চেঞ্জটাকে তুমি কিভাবে দেখো? পজিটিভলি দেখো না কষ্ট হয়? না, ওয়েল অ্যাডজাস্ট করতে হয়। আমরা মাকে বিসর্জন দেওয়ার পরে আমাদের বাড়ির ছেলেরা আমরা সবাই ধুতি পাঞ্জাবি পরে খালি পায়ে যেতাম, মেয়েরাও, এবং ফিরতাম আমরা আগুনের পরশমণি গাইতে গাইতে। আমার জ্যাঠামশাই লিড করতেন, হাতে প্রদীপ থাকতো। আমরা পুরো গ্রামটা ঘুরতাম, যেখানে যেখানে যে মণ্ডপে পুজো হয়েছে সেই খালি মণ্ডপ, আর সব বিসর্জন একসাথে হতো, একদিনে হতো। সেই মণ্ডপগুলোতে গিয়ে কি ভালো ভালো রসগোল্লা পেতাম, বিজয় শুরু হয়ে যেত না। এইগুলো স্মৃতি। বাট এখন মনে হয় না সেটা। হ্যাঁ, বাড়ির মধ্যে যখন ফেরত আসে ছেলে মেয়েরা, আমার তো নাতনিরাই বড় হয়ে গেছে না, আমার দাদা, আমার বড়দা, সবাই, ইটস আ বিগ ফ্যামিলি। সো এখন যারা ওরা কিন্তু দে ট্রাই টু মেনটেন ইট, বাট বাইরে করতে পারছে না, একটু রাউডি হয়ে গেছে বাইরে, এটা একটু ডিজে কালচারটা চলে এসছে, উইচ আই এম টোটালি এগেনস্ট। ডিজে কি, মা দুর্গাকে নিয়ে যাচ্ছে তুমি ডিজে বাজিয়ে উল্লাস করতে করতে, ইট ডাজন্ট, বিসর্জন দিতে যাচ্ছ তুমি, ইউ আর নট সেলিব্রেটিং, ইউনো। লাকিলি আমি ওখানে নেই, তা না তো হয়তো ওখানে মারপিট হয়ে যেত। একদম। আচ্ছা সুরেশজি, ছোটবেলা কোথায় কেটেছে পুজোয়? এখানেই, মানে কলকাতাতেই? কলকাতাতে। তখন আমরা রাসবিহারী অ্যাভিনিউ ট্রায়াঙ্গুলার পার্কের ওই দিকটা মোহনীবান রোডে থাকতাম। তো এই ট্রায়াঙ্গুলার পার্কেই পুজোতে ম্যাক্সিমাম সময় কেটেছে বাচ্চাবেলাটা। বালিগঞ্জ ফাড়ির ওইখানটা তো শিফট করেছি লাস্ট 20 ইয়ার্সে। তো তার আগে ওইখানেই আমাদের 20-25 ইয়ার্স আগে ওখানেই পুজো কেটেছে, আগে ওখানেই পুজো কেটেছে। পুজো এমন একটা, মানে বিশেষ করে কলকাতায় যারা থাকেন বা পশ্চিম বাংলায় যারা থাকেন, বাঙালিদের তো একটা শ্রেষ্ঠ উৎসব। কলকাতায় যারা থাকেন তারা সকলেই বাঙালি, সকলেই উৎসবে মাতে, মানে আমরা সব উৎসবে আছি এবং উৎসবী, এটা ভালো বলেছে। তো সেই যে উৎসবের মধ্যে থাকা, এই উৎসবের মধ্যে তারপরে একটি ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া, তো এখন তো অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। এটা বাচ্চাবেলা থেকেই আমার অভ্যেস সবসময় এরকম অনুষ্ঠানের সাথে জুড়ে থাকা। তো তখন ট্রায়াঙ্গুলার পার্কে জুড়ে থাকা হয়েছিল। এখন এই ক্লাবে প্রায় 10-11 বছর ধরে প্রেসিডেন্ট 21 পল্লীর। তো প্রত্যেক বছর একটু একটু করে যদি লেভেল বাড়ানো যায়, আরো বড় করা যায়। আমাদের পুজোতে আমরা দুটো জিনিসকে বেসিক্যালি ফোকাস করি, একটা হচ্ছে সিঁদুর খেলা, আচ্ছা, আর একটা হচ্ছে যে আমাদের কত ভালো আপ্যায়ন করতে পারে যারা লোকজন আসবে, সেই দুটোতেই ফোকাস করি। কেন বাকি ইউ ক্যানট কম্পিট, যে লেভেলে পুজোগুলো চলে গেছে। তো এই দুটোতেই ম্যাক্সিমাম ফোকাস আমাদের। আচ্ছা, যে যারা আসবে তাদের আপ্যায়নটা যেন খুব ভালো করে করতে পারি আমরা। সিঁদুর খেলাটা আমাদের খুব ভালো হয়, একদম সিঁদুর খেলাটা সেটা সত্যি নামকরা। আমরা সিঁদুর খেলাটা শুরু করেছিলাম একটা ডিফারেন্ট থট দিয়ে, যে মা চলে যাবে, সে কষ্টটাকে নিতে পারছি না, তো ওই কষ্টটাকে উৎসব বানিয়ে দিতে হবে। তো আমরা ওই কষ্টটাকে একদম উৎসব বানিয়ে দিয়েছি। সিঁদুর খেলাটা আমাদের জন্য একটা উৎসব হয়ে গেছে। আচ্ছা, বাহ। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন রাখবো এখানে সুরেশি, যে একদিকে পুজো আনন্দ, কিন্তু আমরা যদি একটু প্রত্যন্ত এলাকায় চলে যাই, আমরা যদি সুন্দরবনের দিকে চলে যাই, সেখানে অনেক সময় হয় পুজোর সময় আবহাওয়া ঠিক থাকে না, পরিস্থিতি ঠিক থাকে না, বন্যা হচ্ছে, প্রচুর মানুষ বিধ্বস্ত, প্রচুর মানুষ, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। আপনারা যেহেতু পুজোর উদ্যোক্তার সঙ্গে, মানে এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কথা কখনো কিছু ভেবেছেন? তাদের জন্য পুজোর সময় আলাদা করে কিছু ভাবনা চিন্তা কখনো হয়েছে? পুজোর সময় বলে স্পেশালি কিছু করা হয় না। আমাদের অনেক কটা সোশ্যাল অ্যাক্টিভিটিস সারা বছরই করা হয়, ডিফারেন্ট টাইমে অ্যাক্টিভিটিগুলো করা হয়। বাট এই পুজোতে গিয়ে তাদের জন্য স্পেশালি কিছু করা, সেটা কিন্তু সারা বছরই করা হয় কিছু না কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি চলে আমাদের। একদম, মানে যেটা কিন্তু খুব দরকার, কারণ পুজোয় আমরা আনন্দ করছি, বহু মানুষ রয়েছেন তারা সেই আনন্দটুকু তো নয়, তারা মানে দিনে কি খাবেন সেটাও জানেন না।
তাই তো সৌমিত্রদা? তো সেখানে জানি মানে পুজো মানে সেলিব্রেশন অবশ্যই, কিন্তু কোথাও মনে হয় না যে মানে আমাদের এই সেলিব্রেশনের মধ্যে দিয়ে যদি কিছুটা পার্ট তাদেরকে দিয়ে সেই সাহায্যটা করা যায়, তাহলে তারাও হয়তো ভালো থাকবে। আমি আমার কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা শোয়ে, শুধু পুজো না, প্রত্যেকটা শোয়ে আমি ভূমির সিডি বা কিছু ইফ পিপল বাই, পুরো টাকাটা আমি বাচ্চা মেয়েদের এডুকেশন বা এম্পাওয়ারমেন্টের জন্য, যাদের সত্যি প্রয়োজন দরকার তাদের জন্য আমি ইউজ করি। অ্যান্ড আই হ্যাভ বিন ডুইং দিস ফর আ লং টাইম, সিন্স 2013। মালালা যখন জ্ঞান ফিরেছিল, মালালা ইউসুফজাই, তখন থেকে আই হ্যাভ কল্ড ইট ভিশন মালালা। So I've been doing that for a long time. 12 years. Yeah, helping the children. So it's a year, like Dada said, যে শুধু পুজোর সময় করলাম তা না, পুরো বছর করতে হবে। একদম তাই। ওজনী পুজোর গান ছোটবেলা থেকে শুনতে, মানে পুজোর সময় তো আলাদা করে আগে গান বেরোতো, সেগুলো কি ছোটবেলায় শুনতে? মানে সেই তো ওটাই বেস্ট অ্যালার্ম ছিল আর কি জীবনে, যে আর প্যান্ডেলে মানে গান বাজানো আরম্ভ হয়ে গেছে, তার মানেই হচ্ছে যে মা এই কালকেই বা আজকেই সন্ধ্যেবেলা চলে আসবে, মানে একদম হই হইটা আরম্ভ হবে আর কি। মানে ওই এক্সাইটমেন্টটা, মানে আদৌ যে কতটা হই হই ছিল, ওই ভাবনাটাই হই হই, যে ঢাক বাজবে সারাক্ষণ, গান বাজবে, দুপুরবেলা ভোগ বিতরণ হবে, সেটার অ্যানাউন্সমেন্ট হবে, তারপরে গান বাজবে। সো সারাক্ষণ ওই গানগুলো শুনতে থাকবো। সে একদম লেজেন্ডারি যাদের গান শুনে শিক্ষা, মানে স্টলওয়ার্ডস অফ মানে ফিল্ম বা আমাদের অ্যালবামের সমস্ত ওরকম গান শুনতে থাকবো। তারপরে রিসেন্ট টাইমসের মানে শিলাদার গান শুনছি, লোপাদির গান শুনছি, ভূমির গান শুনছি। হ্যাঁ, এই ফিলিং গুলো আই থিঙ্ক ইজ ওয়ান অফ আ কাইন্ড অ্যান্ড দ্য বেস্ট এভার। আচ্ছা, তখন ধরো তুমি তোমার ক্যারিয়ার শুরু করেছো মোর দ্যান 25 ইয়ার্স, তুমি বললে 25 ইয়ার্স, একদম 25 বছর, মানে 2000 থেকে 2025। হ্যাঁ, আমি ক্লাস 6 এ পড়তাম। আমার সিলভার জুবলি হয়ে গেছে। সেলিব্রেশন লোকে মানে না, সেলিব্রেশন করার আমাকে কেউ করে দেওয়ার নেই, আমাকে তবে কিছু। তো তখন যখন অতটা তো হয়তো তখন বুঝতে না, কারণ তখন গানটা ভালোবাসতে, গানটা গাইতে। এখন তো অনেকটা গান এত বছর পরে অন্যরকম একটা, কিন্তু তখন আর এখনের মধ্যে পুজোর সময় পুজোর গানের কোনো পার্থক্য তুমি ফিল করতে পারো বা ফিল করতে পেরেছো? দেখো, সাউন্ড নিয়ে আমি কথা বলতে চাই না, বিকজ ওভার দ্য ইয়ার্স সাউন্ডটা চেঞ্জ হয়েছে। যেরকম সাউন্ড আগে আমরা শুনতাম বা আমাদের আগের জেনারেশনরা শুনতো, বা মানে কিশোরদা, লতাদি, আশা ভোসলে, বা তারপরে যে ধরনের সাউন্ড হয়েছে সেগুলো সব আর এভার চেঞ্জিং। এই চেঞ্জটা যদি না হয় তাহলে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ নো ডিরেকশন। ঠিক আছে, আমার মতে চেঞ্জ তো হবেই। সেটার সঙ্গে আমার মনে হয় টু মাচ অফ কন্টেন্টও হয়েছে কিছুটা। হ্যাঁ, এখন উই হ্যাভ টু কনস্ট্যান্টলি প্রডিউস কন্টেন্ট, যে কারণে এখন কন্টেন্ট বলছি, মানে আমাদের গানটাও এখন কন্টেন্ট হয়ে গেছে আর কি। সো বাট করে তো যেতেই হবে, স্টপ করলে তো চলবে না। মানে যখন মাঝে মাঝে মনে হয় কি করব এত গানের ভিড়ে, আরো একটা গান রিলিজ করে, এবার পুজোতেই মনে হয়েছে কি করব, এই 1800টা গান বেরোবে, ঠিক আছে, তো তার মাঝখানে আমার একটা গান 14.5টা ভিউ হবে, দেখবে কিছু করবে না। বাট তাও ওই যে প্রচেষ্টাটা, আই থিঙ্ক দ্য কালেকটিভ এনার্জি, যেটা সৌমিত্রদা বলছিলেন না, যে হাতে প্রদীপ নিয়ে সবাই মিলে আগুনের পরশমণি গাইছে, দ্য কালেকটিভ এনার্জি ম্যাটার্স আমার মনে হয়। তো এই সবাই মিলে, আমার ব্যান্ডের সবাই মিলে, সবার একটা এনার্জি দিয়ে যখন একটা গান তৈরি করছি, এবং সেটা যদি 5টা লোককেও শোনাতে পারি, আই থিঙ্ক সেখানেই আমার ভালো লাগা, সার্থকতা সবটাই। আচ্ছা, এবার পুজোয় তোমার কি গান বেরিয়েছে? এবার পুজোয় বিভিন্ন রকমের একটা খুব ইন্টারেস্টিং গান বেরিয়েছে, যেটা আমার আর রাঘবদার গাওয়া। তারপরে আমাদের নিজেদের একটা গান বেরিয়েছে। সো কোনটা ছেড়ে কোনটা গাইবো আর কি, এরকম ব্যাপার। মানে এখন কোনটা গাইবে সেটা বলো। এখন না, দুটোর মধ্যে একটাও গাইবো না, ঠিক আছে? তাহলে কোনটা শোনাচ্ছ এখন? আমার এখন মনে পড়ছে যেটা হঠাৎ করে খুব স্টেজে এটার প্রচুর রিকোয়েস্ট পাই আর কি। হ্যাঁ, তো গড়িয়ে সোনার পুতুলি
বুড়ো বরে বেহা দিলি, গড়ি সোনার পুতুলি, বুড়ো বরে বেহা দিলি, রাস্তায় যেতে ঢলে পড়ে, বাতাসে তার দম তো নড়ে, সে যে রাস্তায় যেতে ঢলে পড়ে, বাতাসে তার দম তো নড়ে, মেনকা সে যে ভালো, হাতির গলায় ঘন্টালো ঘন্টালো ঘন্টা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। থ্যাংক ইউ। কি অসাধারণ, আর সঙ্গে সৌমিত্রদার এত সুন্দর সঙ্গত। আমাদের মাঝে মাঝে আমরা একটা লাইন আপে অনুষ্ঠান করার, আমরা একসাথে কোলাব করার সুযোগ পাই, সো সেখানেও আমাদের বিভিন্ন রকমের ইন্টারেস্টিং পারফরমেন্সেস দেখা যায়। কি বল? নো আনরিহার্সড, যে যার উপরে চেপে মানে এখনো তো আনরিহার্সড, মানে কথাই নেই, ও গাইলো আর তুমি সঙ্গে সঙ্গত দিলে। এটা তো আমার মাই ফার্স্ট ইনস্ট্রুমেন্ট, এটা না মানে রিদম। অ্যাবসলিউটলি। 6 বছর বয়সে আমার বাবা আমাকে একটা বঙ্গ, খালেক মিয়া বলে একজন মিউজিশিয়ান ছিলেন, ব্রড স্ট্রিটে থাকতো, ওনাকে বলে, কারণ আমি ওই গ্ল্যাক্সোর টিন ফিন বাজিয়ে না সবাই মাথা খারাপ করে দিতাম, হ্যাঁ, বলে আরে একটা সুন্দর একটা কিছু আওয়াজ বেরোক বলে, খালেক মিয়া হি ওয়াজ আ ভেরি গুড মিউজিশিয়ান, তো পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতেন, এবং তালাত আজিজ ওরা ওনার ওই ছোট্ট একটা ঝুপড়ি তার মধ্যে প্র্যাকটিস করতে আসতেন, তালাত আজিজের মতো মিউজিশিয়ান, গায়ক। তো যাই হোক, তো খালেক মিয়া বলেছিল যে, বাবাকে বলেছিলেন, রায়দা আপনার ছেলে কিন্তু ভালো মিউজিশিয়ান হবে, হ্যাঁ, তো জানি না, ওনার আশীর্বাদ, ওনার দোয়া হয়তো পেয়েছি আমি। আর তোমার চেষ্টা, তুমি তো এটার মধ্যেই রয়েছো এত বছর ধরে, এবং এটা নিয়ে সাধনা করেছো, তো সেটা তো একটা দিক রয়েছে। It has come very naturally to me. আমি কোনোদিন প্র্যাকটিস করিনি সেভাবে, মানে বসে ঘন্টার পর ঘন্টা বাজিয়ে যাও, বাধ্যতামূলক তালগুলো শেখো, ওসব আমার দ্বারা হবে না, আর এই বয়সে চেষ্টাও করব না। কিন্তু যেটা করেছিলাম সেটা হচ্ছে বিটলসের গান, মা পড়াতে চলে যেতেন, শি ওয়াজ এ টিচার, তো ঠিক 8:10 মা বেরোতেন, কারণ স্কুল ছিল 8:30 থেকে, তো বাবা ছাড়তে যেতেন, বাড়িটা ফাঁকা হয়ে যেত, আমি আর বিটলস চালিয়ে ঘরের মধ্যে ড্রামস বাজিয়ে প্র্যাকটিস, হ্যাঁ। তো আমাদের যে কাজের লোক ছিল বলে, এবার শুরু, মানে যেই বৌদি বেরিয়ে গেছে এবার শুরু, মানে আমি একদম ড্রামস বাজিয়ে এসে। কত ছোট ছিল তখন? I was barely 13-14 তখন ড্রামস। বঙ্গ তো অনেক আগে, ইনফ্যাক্ট উত্তম কাকু আমাকে নিজে বাজনা শুনেছেন 66 সালে, ছোটি সি মুলাকাত গানটা যখন বেরিয়েছিল, তখন আমি এমনি বাজাতাম ঘরে, তখন বাবা বলছে উত্তম কাকুকে, উত্তম দা কখন কিন্তু ভালো এই তোমার ওই গানটা ছোটি সি মুলাকাতটা বাজাতে পারে, জানো? তাই নাকি, শোনা তো। তখন আমি বসে বাজিয়েছিলাম, তো নিজে গায়ে গিয়ে ওটা বাজিয়েছিলাম, এবং উত্তম কাকু জড়িয়ে ধরেছিল, আমার মেজদা ছবি তুলেছিল, কিন্তু আমার ছবিটার নেই, খুঁজে পাইনি। I was just 6 years old that time. Wow. মাসল মেমরি পাওয়া যাবে, কারণ ছবিগুলো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া যাবে সেটা ছবিগুলো ফোনের এই সারাক্ষণ ফোনে ছবি তোলা তো হতো না একটা সময়, না? সৌমিত্রদা যখন কথা বলছে তখন তো ফোন ছিলই না, কি আমরা মোবাইল ফোনের কথা বলছি, 1966 তখন তো কারোর হাতে ক্যামেরা, তখন একটা হয়তো ছবি তুললো, বিরাট ব্যাপার, তার কাছে ক্যামেরা আছে, সারা পাড়া এই ছোট ছোট স্কোয়ার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলো বেরোতো, হ্যাঁ, সেই ছবি। আচ্ছা সৌমিত্রদা একটা গান শুনি এবারে। তাহলে আমাদের ভূমির যে
প্রথম অ্যালবামে যে গানটা সব থেকে বেশি পপুলার হয়েছিল সেটা বারান্দার উর্দু, সেটা গাইছি না অ্যানথেম অবভিয়াসলি। ওটা anthem ই। কিন্তু যে গানটা সবার মাথা খারাপ করে দিয়েছিল হ্যাঁ সেটা হচ্ছে ওরে পচারে শুনবার পাইলে ঘরে পচা এসো। কাকা। এমন চিৎকার চেঁচামেচি যে লোকে তো জানতো না যে এটা কি হচ্ছে, ভাবছে পাশের পাড়ায় কোথাও ঝামেলা লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি গানের একটা অংশ। তো সেটা মানে অনেকেই এখানে যারা আছে তারা এগ্রি করবে, একদম। তো একটুখানি গাইছি ওটা। চলো। নাজম 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 নাজম। না ঘরে যাবো নাই আমি মাছ না ধইরা, নাজম 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 নাজম। না ঘরে যাবো নাই আমি মাছ না ধইরা, তোরা যে যা কইবি কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা, তোরা যে যা কইবি কইয়া হাসা কইয়া হাসা কইয়া হাসা, এগুলো একো। না ঘরে যাবো নাই আমি বলতে হবে না তোমার, মাছ না ধইরা, মুখস্থ। নাজম 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 পচা কাকা নাজম নাজম। ওয়েট করছি তো। করবো হ্যাঁ Wait করছি তো ওটার জন্য। পচা কাকা পেটু শুনবার পাইলে ঘরে আইসা, ও হো হো হো, ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার বিবি কান্দে তো তুফান আইলো, ওই আমার বিবি কান্দে তো তুফান আইলো, তবু আমি নাইয়া হাসাই নাইয়া হাসাই নাইয়া হাসাই, তবু আমি নাইয়া হাসাই নাইয়া হাসাই নাইয়া হাসাই। না না ঘরে যাবো নাই আমি মাছ না ধইরা, নাজম 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 নাজম। পচা কাকা রে ডু শুনবার পাইলে ঘরে আইসা, ও হো হো হো, নাজম 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 নাজম। ও কি রিদমিক গানটা। কি দিস ট্রিগার্স মেমোরিজ। আমি একটা কথা বলছি, আমরা we are very lucky যে United Nations we got a call to perform 2006 we are the only Asian band to have performed in that headquarters, ওয়াও the United Nations headquarters, New York। সেখানে এই গানটা গিয়েছিলাম, 1 ঘন্টার অনুষ্ঠান হয়ে গেছিল 1 ঘন্টা 35 মিনিট, because they loved it, আহা all the seats were full। ওয়াও তো অনুষ্ঠানের পরে এক ভদ্রলোক, খুব লম্বা আমার মনে আছে, কোন কান্ট্রি আমি ঠিক জানি না, এসে বলছে ক্যান আই টক টু ইউ ফর আ মিনিট। ইয়া, যে হোয়াট ইজ দ্য শাউটিং অল অ্যাবাউট? শাউটিং মানে আমরা ওরা পচারে শুনবার বাইরে ঘরে আছো এসব চিৎকার করেছি 5-6 জন মিলে। তো ওরা বলছে হোয়াট ওয়াজ দ্য শাউটিং অল অ্যাবাউট? হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। আই বললাম শাউটিং উই ওয়ার অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য পচা কাকা। Who's Pocha Kaka? Pocha Kaka is a fisherman in North Bengal who doesn't come back without catching his fish. But his rice was getting cold, his food was getting cold, his child was crying. So we were calling, come back home. The storm is coming, you come back home. He said, oh wow, that's a lovely story. But we initially thought you were asking all of us to get out. ও মজা করে বলেছে, obviously. But that was good. We had fun. একদম, মানে কত মেমোরিজ বলো, এত জায়গায় পারফর্ম করতে গেছো, ফুল অফ মেমোরিজ। মন্ট্রিয়াল জ্যাজ ফেস্টিভ্যাল আরেকটা জায়গায় যেখানে we were the only Asian band. 500টা ব্যান্ডের মধ্যে 500টা পারফরম্যান্সের মধ্যে we were the only band from Asia. ওয়াও 2008 সেখানে we started with this
বলে পচারে, এই ওরা তো ভাবতে পারছে না কি ব্যাপার, কোন ব্যান্ড এটা, যে যেখানে পেরেছে চলে এসছে, এসে সব পুরো 100% ফ্রেঞ্চ স্পিকিং অডিয়েন্স। ওয়াও। You know, they were going Nazam, Nazam. I got them. I said, "Come on, let's dance together. Jump it, Nazam, Nazam." Chop. You should have seen the audience. Wow, I'm getting goosebumps. Hey, they're all That's a jumping up moment. and down, going Nazam, 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 Nazam. Wow. It was really, you know. একদম। And next day, paper বেরিয়েছিল that Indian band steals the show. সেদিন ওরা হেলিকপ্টার থেকে স্পটলাইট দিয়ে ওরা দেখেছিল যে ম্যাক্সিমাম ক্রাউড কোথায় হয়। আচ্ছা। তো ওই স্পটলাইট গুলো যতটা কনডেন্সড হবে ততটা, দ্যাটস হোয়াট আই ফাউন্ড আউট। অ্যান্ড আর আমাদের মাত্র 150 না 200টা সিডি ছিল, সোল্ড আউট ইন 5 minutes. Whoa. In 5 minutes all the CDs were sold out. পরের দিন আমরা ঘুরে বেড়াচ্ছি, এমনি লোকজন দৌড়ে দৌড়ে আসছে। French people yeah, they bought the CDs and they were, an old lady came and আমাকে এমনি করছে, বলছে you were so good, please give me autograph. ও ভাঙা ইংরেজিতে বলছে, আমি সঙ্গে সঙ্গে পচা ছাড়ে। তোমারও এরকম প্রচুর মেমোরিজ রয়েছে, যেহেতু এত শো করতে যাও বাইরে, 25 বছর ধরে এত শো করেছো। অ্যাকচুয়ালি শুরুর দিকে আমার খুব একটা অনুষ্ঠান করতে ভালো লাগতো না, তখন আমি খুব ছোট ছিলাম, তো আমি খুব একটা মজা পেতাম না। অ্যাকচুয়ালি মজাটা পাওয়া এখন শুরু হয়েছে, তখন ইট ওয়াজ, আই থিঙ্ক বিফোর রিয়েলাইজেশনই আমাকে লোকজন মানে করা হয়েছে, ও আই হ্যাভ টু সিং, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে কম্পিটিশন, রিয়ালিটি শো, হ্যান ত্যান, প্রচন্ড কম্পিটিশন, ওটা সারাক্ষণ রিয়ালিটি শো, তো ওটাই ফিড করে আনফরচুনেটলি। Don't compete, Jenny. I'll tell you one thing. Never think of competition. I have stopped Never doing think, that. just perform. একটা সময় ভাবতাম Sing for yourself. না নিজের জন্য গান করতে, আর হয় না, কারোর জন্য আর হয় না। তুই বললি না যে 5 জন থাকলেও আমি এনজয় করি, একদম আই ডু দ্যাট। আমার 50,000 লোকও যা, 5 জনও চাই, অ্যাবসলিউটলি। আই হ্যাভ টু সিং ফর মাই সেলফ ফার্স্ট। কারণ একজন আর্টিস্টের সবটা সময় এক হতে পারে না, কখনো 50,000 লোক থাকবে, কখনো 5টা লোক থাকবে বা একটা লোক থাকবে, তার মানেও তোমার ভ্যালিডেশন আছে, তুমি ভ্যালিডেটেড তুমি ওখানে যে একজন আছে, তাই না? আমার তাই মনে হয়। তো সেটাও যতটুকু উপলব্ধি করেছি সেটা আস্তে আস্তে একটু বড়বেলায়, সেটা ছোটবেলায়। আর বড়বেলায় এরকম কোনো মেমোরিজ যখন গেছো, এরকম কোনো একটা পারফর্ম করতে কথা? আমার তো খারাপ, ভালো মেমোরিজ তো হলো, ভালো মেমোরিজ তো হয়ই, খারাপ রয়েছে, সেটা কি রকম? মানে আমি ডিম টিম খেয়েছি, এসবও হয়েছে, এরকম মেমোরিজও আছে আর কি। একদম রাজধানীতে অনুষ্ঠান করছি, বাঙালি একটা দুর্গাপুজোর অনুষ্ঠান। আচ্ছা। হ্যাঁ, সেখানে আমার পেছন দিক থেকে ডিম এসেছিল এবং সেটা খুব টার্গেটেড ভাবে ডিমটা এসেছিল, বুঝেই যাওয়া ব্যাপারটা। বুঝলো যে এই প্রোগ্রামে ডিম নিয়ে যেতে হবে না, ইট ওয়াজ, মানে আমি জানতে পেরেছিলাম বাচ্চা ছেলেরা, তারা, ইট ওয়াজ অ্যান অ্যাবিউজ, ইট ওয়াজ, মানে ওরা ভেবেই এসে ওটা করতে হবে। একদমই, একজন মহিলা স্টেজে গান গাইছে এবং ইট ওয়াজ অ্যান অ্যাবিউজ। তো হঠাৎ আই রিয়েলাইজড অ্যাজ ইফ সামওয়ান স্ল্যাপড অন মাই বিহাইন্ড। হ্যাঁ, তো আমি না এদিক ওদিক দেখছি কি হচ্ছে সিনটা, তো আমার ছেলেরা তখন হা করে দেখছে। আমি জাস্ট সেকেন্ড টাইম যখন হলো বিষয়টা, তখন আমি দেখলাম আমার ড্রামার এসে মাইক্রোফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে বললো শো বন্ধ বলে। তখন দিল্লি বড়, বিরাট বড়, খুব খুব নাম করা একটি অর্গানাইজাররা তখন তো প্রথমে কেউই বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তারা যে খুব একটা ছিল। এটা বেসিক্যালি যেটা বুঝলাম যে কারোর বাড়িতে ছেলেদের সাথে সমস্যা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে এবং তাদের মা বাবাদের এগেনস্টে তারা এটা প্লট করেছে সো দ্যাট দে ক্যান রুইন দ্য শো, এরকম একটা কিছু। বোধহয় 17 বা 14-15 একজন 17-18। আমি ওই সময় ওখান থেকে বেরিয়ে আসি, তারপরে যা আমার কাছে খবর আসে। সো এটাও এক ধরনের অ্যাবিউজ, যেটা একজন, এটা খুব রেয়ার হয়ে থাকবে সামথিং, জানি না গো। মানে একটা সময় তো তাই জন্য স্টেজে উঠতে ভয় করতো, বিকজ একদল লোকজন থাকতো যারা অবভিয়াসলি তাদের মধ্যে, এখন সেটা অনেকটা কমেছে, ওই জন্য থাকতো বলছি, পাস্ট টেন্স বলছি, তারা অবভিয়াসলি তাদের সেন্সেসে নেই। মানে তাদের অলরেডি ইনটক্সিকেটেড অবস্থা, একটা সিচুয়েশনে, সেখানে তারা এমন কথা বলছে। একটা সময় আমি ভাবতাম শুনবো না, কারণ আমি তো সহ্য করছি, আমি তো চেষ্টা করছি যে না, আমি কাজটা করতে এসেছি, কাজটা ডেলিভার করে যাব, সহ্য করছি।
তারপরে একটা সময় এমন হয়ে যায় তখন আর কি, সেটা ছোটবেলায় সাহসটা হতো না, সেই সাহসটা ছোটবেলায় ছিল না। ওই জন্য না আমাকে স্টেজে ওরভাবে তুলে দিলে, অনুষ্ঠান আছে বললেই আমি এত স্ট্রেসড হয়ে যেতাম যে কি কি ফেস করতে হবে আমাকে। Thankfully things have changed. I'm very lucky, I'm very grateful যে the universe has been listening. যে এখন মানুষের কাছে যে ফিডব্যাকটা পাই, যে রিয়াকশনস গুলো পাই, সেগুলো অন্যরকম। সো আমার মনে হয় এই জার্নিটা হয়তো সবাইকেই করতে হয়েছে। মেবি আমাদের জেনারেশন হয়তো লাস্ট, আই ওয়ান্ট টু থিঙ্ক লাইক দ্যাট, যে আমাদের জেনারেশন লাস্ট যারা ওই খারাপ সময়গুলো দেখেছে, এর পরের জেনারেশনকে আর দেখতে হবে না। ওই খারাপ সময়গুলো হয়তো স্ট্রেন্থ দিয়ে থাকবে ভালো। অ্যাবসলিউটলি দিয়েছে, কিন্তু ট্রমাও দিয়েছে সঙ্গে। ট্রমা হয়তো টেম্পোরারি থাকবে, স্ট্রেংথ I হয়তো still লং talk টার্ম about থাকবে। I still talk about the Delhi incident because I still remember. I was like, what? How? Exactly. আমি তো মানে আমি ভাবছি এরপরে কি বলবো, মানে এর মানে ইনসিডেন্ট হয়েছে এবং তারপরে পরবর্তী সময়ের যে পারফরম্যান্স গুলো তোমার ছিল সেটা করা কতটা টাফ হয়েছে। ইনস্ট্যান্টলি পড়েছিল, মানে ইনস্ট্যান্টলি পড়েছিল, মানে দুটো অনুষ্ঠান একদিনে, তারপর সেটা দিল্লিতে এগুলো করতে হয়েই থাকে পেরেছিলে? জানোই। হ্যাঁ, করতে হয়েছিল। এবং সেখানে বাপিদা ছিলেন, আমার মনে আছে বাপিদার সাথে আমার লাস্ট পারফর্ম করা অনুষ্ঠান, এবং বাপিদার সাথে তখন অনেকক্ষণ বসে ওই যে বাপিদাকে দেখলাম, আলোচনা করলাম, কথা বললাম, তারপর নিজেকে বললাম ভুলতে হবে, ইউ হ্যাভ টু ফরগেট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এখন এই অডিয়েন্স কিন্তু ফ্রেশ, তারা কিন্তু জানে না তোমার সাথে কি হয়েছে, তো সেটাই করেছি। কিন্তু কিন্তু ওটাও একটা, যেরকম সুরেজি বললেন যে এটাও একটা হয়ে গেছে আর কি, এটাও একটা ব্যাগে ঝুলিতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। মানে ভালো এক্সপিরিয়েন্স যেমন আছে, খারাপও আছে। এটা শুনে আমার খুব রেয়ার মনে হলো যে মানে এরকম হয় দিল্লির মতো শহরে। একটা মজার জিনিস হয়, কিরকম? আমাদের বনগাঁয়ে আমার মনে আছে একটা অনুষ্ঠানে সে একটা লোকাল ক্লাব করেছিল, সেই ক্লাবের সেক্রেটারি না প্রেসিডেন্ট একটু মানে বড় সড়ো চেহারা, প্রচুর মানে ড্রিঙ্ক ফিঙ্ক করে স্টেজে এসে আগেই বলে দিল বারান্দাটা 4 বার ঘুরতে। আমার পয়সা দিয়ে এনেছি যারা, আপনার 4 বার তখনই পরপর 4 বার করতে হবে। আমি ভাই চল নাম, তখন একটা পাঁচিল ভেঙে পড়লো, মানে এত ভিড় হয়েছিল যে পাঁচিলের উপরে প্রচুর ছেলে বসে, পুরো পাঁচিলটা ভেঙে পড়ে গেল। আর জিনিসটাই লাকিলি বলা উচিত না, কিন্তু সেই সময় হয়েছে, তখন কিছু ছেলেরা এসে এই লোকটাকে তুলে চ্যাংদোলা করে বের করে গেছে। 4 বার করতে হবে, 500 টাকা দিচ্ছি বলে টাকা বের করছে। ও হচ্ছে সবচেয়ে বড় ফ্যান, একটা গান 4 বার শুনবে। শুধু ফ্যান তুমি বলছো, এটা ভালো বলছো, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে তুমি না গাইলে ও যে কি কি করবে। না, ও দাঁড়াতে পারছে না, মানে ইট ওয়াজ আ ভেরি অড সিচুয়েশন। আই ক্যান সি দিস পারসন আর কি, মানে আমি ইমাজিন করতে পারছি এরকম একটা লোক। এই ঘটনা ঘটতে পারে, দিস ইজ এক্সপেক্টেড। আমরা 2-3 বছর পরে ওইখানে হাইলি ইনটক্সিকেটেড এই ঘটনা ঘটতেই পারে। আরে আমি একটা অনুষ্ঠানে গেছি, সেটা বর্ধমানে, ঠিক আছে, অনুষ্ঠানে গিয়ে পারফর্ম করছি, সেটা না স্টেজটা খুব একটা উঁচু ছিল না, খুব ভালো অ্যাসোসিয়েশন, অ্যাগেন পুজোর অনুষ্ঠান নয়। একটি লোক হঠাৎ করে ওপরে কি যেন হয় না, সবাই অনেকেই কাছে আসে, এটা গাইবেন, ওটা গাইবেন, এটা করবেন, এটা বলুন, এটা অ্যানাউন্স করুন। তো আমার ম্যানেজার ট্যানেজার তখন সবাই আছে, উঠে আমাকে স্টপ, এরম ভাবে পাশে দাঁড়িয়ে এসে আমাকে স্টপ। তারপরে সেগুলো নিতে সমস্যা, মানে সময় লাগে। তারপর তুমি আমি দিলাম অবভিয়াসলি অনুষ্ঠান, মানে তার কি ডিমান্ড ছিল কি? আর তো আমি আর জানতেও চাইনি, জাস্ট স্টপ। উনি স্টপ বলে আমি নিলাম আপনার কথা। যখন মানে সবাই অ্যালাউ করতে পেরেছে এই লোকটাকে, আমি জানিও না সে ইনটক্সিকেটেড ছিল নাকি ওয়াজ হি নট ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড, আই ডোন্ট নো, বিকজ হয় না, আমি চোখে মারাত্মক একটা রাগ দেখেছিলাম, বিকজ হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। ও প্রায় আমার স্টেজে আমার ভিসিনিটির মধ্যে চলে এসছে উঠে। তো এইগুলো মনে আছে আর কি, এখনো একদম মনে থেকে যায়। এরকম তো কত ইনসিডেন্ট হয়, ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে জার্নি। জার্নি। আর পুজোর মধ্যে রয়েছি মানে খারাপ লাগার কথা খুব একটা না বললি,
ভালো লাগার মধ্যেই থাকি, আনন্দের মধ্যেই থাকি। এটা সাইমালটেনিয়াসলি চলে আর চলে, কি, দুটো একসাথে চলবে। আর পুজোর সময়ও এত তোমার রয়েছে ফাংশন রয়েছে, মানে এত তোমাকে পারফর্ম করতে হবে বিভিন্ন জায়গায়, সেখানেও নানান রকম এক্সপিরিয়েন্স হবে। একদম, আর আমরা প্রে করব, আশা করব সব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তুমি আবার কলকাতায় ফেরো। সো গল্প আড্ডা তো চলবেই, আরেকটা গান শুনে নি কারণ আমাদের শেষ করতে হবে, সময়টা খুব একটা বেশি নেই। একদম যে গানটা আমাকে 2-3 বার গাইতে হয় স্টেজে, আমি সেটা দিয়ে শেষ করি। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই। না জানে কিউ दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं के नींद न आए। আবারও ভালো লাগলো শুনে, এতবার শুনেছি আবারও ভালো লাগলো। কিন্তু পুজোর আড্ডা কিন্তু কখনোই শেষ হতে পারে না পুজোর খাওয়া দাওয়া ছাড়া। ও সে তো বটে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পুজোর খাওয়া দাওয়া তো রয়েছে, কিন্তু এমনিতে কি তুমি খুব ফুডি? আমি ফুডি, হ্যাঁ, কিন্তু বিভিন্ন রকমের আজকাল আমাকে লোকজন বারণ করেছে অনেক কিছু খেতে, সো ফুডি, বাট ওই আর কি ক্লোজেটেড ফুডি। কিন্তু পুজোর এই কটা দিন কি আলাদা কিছু থাকে? পুজোর কটা দিন মানে এত ট্রাভেলিং থাকে যে কি জুটবে সেটাও জানি না আর কি। হ্যাঁ, মানে যা জুটলো সেটাই খেতে হবে, সেটাই খেতে হবে। সুরেশজি, পুজোর খাওয়া দাওয়া আলাদা হয় তো, পুজোর কটা দিন তো একদম জমিয়ে খাওয়া দাওয়া। আমার পুজোর খাওয়া দাওয়ার হচ্ছে পুজোর যেখানে যেখানে, এখানে আজকে অষ্টমীর পুজোর প্রসাদ হচ্ছে, এখানে সপ্তমীর হচ্ছে, ওই খাবার আমার মনে হয় যে কোনো খাবারের টেস্টের সাথে ম্যাচ করে না। আমি প্রেফার করি আমাদের দুর্গা বাড়িতে একটা সপ্তমীর একটা রান্না হবে, ওটা গিয়ে খাওয়াবে, আমাদের নিজের পুজোর অষ্টমীর হবে। তো পুজোতে মোটামুটি ওই 2-3 দিন, তারপরে যদি সন্ধ্যেবেলা বেরোনো হয় তখন রাস্তায় কি কি খাবো তার কোনো খাওয়া হয়। স্ট্রিট ফুড সেটাও খাওয়া হয়, সব স্ট্রিট ফুড খাই আমি। মানে পুজোর কটা দিন ছাড় সবেতেই। হ্যাঁ, তুমিও ভালোবাসো? ভীষণ ভালোবাসি স্ট্রিট ফুড, কিন্তু অতটা খেতে পারো না, এখন রেস্ট্রিকশন, এই জন্য। বাট স্ট্রিট ফুড ভীষণ ভালোবাসি। সৌমিত্রদা, তোমার পুজোর খাওয়া দাওয়া কি খানিকটা আলাদা নাকি? তুমি একটুখানি? আমি মাঝে মাঝে অন্যদের খাওয়া দেখে না নিজে বলি ধর আমি খাবো না। মানে এই ফুচকার পরে আইসক্রিম খেয়ে নিচ্ছে, আইসক্রিমের পরে ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ির পরে ভেলপুরি খাচ্ছে, মানে কোনো মা বাপ নেই। রাস্তার এপার ওপারে যা যা আছে সব খাচ্ছে। ওটাই পুজোর মজা, ওটাই পুজোর মজা, পুজোর মজা। কিন্তু তোমার কাছে মানে পুজোর কটা দিন কি ধরনের খাওয়া? লুচি না, আলাদা করে? আমাকে যেহেতু পারফর্ম করতে হয়, আই ট্রাই এন্ড ইট ভেরি লাইট। মানে ইচ্ছে করে আমি যতই থাক, হ্যাঁ, মাংস ভাত এখানে মাংস ভাতটা পেলে ভালো লাগে। আচ্ছা, বাট এটা টিপিক্যাল ড্রামার সিনড্রোম কিন্তু। হ্যাঁ, মানে এটা হচ্ছে ব্যাপার যে আমার যদি কুশলকে যদি বলা হয় যে মাংস ভাত আছে, ও শুধু ফ্রাইডে একটা দিন আছে যেদিন ও খায় না, ঠিক আছে, কারণ সেদিন পৃথিবী উল্টে গেলেও ভেজিটেরিয়ান খায়, দ্যাটস গ্রেট। কিন্তু মাংস ভাত পেয়ে গেলে মানে ও স্টেজে মাংস ভাত থাক, ধরো। I like that. I'm not a big foodie সেভাবে, বাট বিদেশে ট্রাভেল করতে হয় প্রচুর, তো সেখানে whatever is available, যেটা তখন পাওয়া যায় তখন সেখানে কেউ যদি বলে যে আমাদের বাড়ি আসেন পাবদা মাছ ঝোল করে ভাতো নিকুচি করে যায়, বিদেশে গেলে বিদেশি খাবার খাবো, কলকাতার খাবার কেন খাবো? You know, I love experimenting with food. Absolutely. I'm not a big eater, but I love experimenting. Different tastes, yeah. একদম। আর কলকাতায় থাকলে তো বাড়ির খাওয়া দাওয়া এবং বাঙালির খাওয়া দাওয়ার তো শেষ নেই, প্রচুর মেনু এবং তার জমিয়ে খাওয়া। সকাল থেকে রাত্রির অবধি প্ল্যানিং, মানে সকালেরটা হলো, দুপুরেরটা কি হবে, দুপুরেরটা হলো, বিকেলেরটা কি হবে, বিকেলেরটা হলো, রাত্রিরেরটা কালকেরটা কি হবে, মানে ধাপে ধাপে। এই সাবজেক্টটা লাস্ট 4-5 বছরে একটু চেঞ্জ হয়ে গেছে, আদারওয়াইজ এরকমই খাওয়া হতো, সকাল বিকেল দুপুর। এখন সবাই একটু ক্যালোরি ক্যালকুলেট করে খায়। না ভাই, আমার কিন্তু ওই খিচুড়ি আর বেগুন ভাজা
এই দুটো আর সাথে পাঁপড় আর চাটনি, আর কিচ্ছু লাগে না। সারা পুজো ও দারুণ লাগে ওটা। একদম পুজোর খাওয়া দাওয়া, পুজোর আড্ডা, সেটা তো চলতেই থাকবে, আমাদের আড্ডাও চলবে, কিন্তু আমাদের আজকের আড্ডাটা শেষ করতে হবে এখানে, কারণ ওই যে একটা সময়ের ব্যাপার আছে। তবে সৌমিত্রদা, তোমার একটা গান দিয়ে আজকে আড্ডাটা আমরা শেষ করব। তার আগে সকলের জন্য ছোট্ট একটা টোকেন গিফট রয়েছে। পারমিতা, क्या चलने तेरे पारो हो पारो दिल के टुकड़े তুই তাল রাখ না, বুঝলি? প্লিজ। না পাই না, কিছু হাতে দিলেই আমি কনসিয়াস হয়ে যাই তখন। ও আচ্ছা, থ্যাংক ইউ সৌমিত্রদা, ভেরি নাইস। Oh, thank you so much. পক্ষ থেকে তোমাকে দিয়ে দেবো, তুমি দেবে আমায়? না, ওহ, দিয়ে দিয়েছে আচ্ছা, পারমিতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পুজোর আড্ডা আলাদা করে সবাইকে থ্যাংক ইউ বলবো না, কারণ আড্ডা মানেই তো গল্প, খাওয়া দাওয়া। তোমরা কেউ কিছু মিষ্টি খেলে না, এখানে মিষ্টি রাখা ছিল, আমি ভাবছিলাম অনেকটা দূরে, আমি কাছে গিয়ে দেবো। ঠিক আছে, ওটা পরে, ওটা আচ্ছা, তো খাওয়া দাওয়া তো থাকবেই, এবং খুব ভালো কাটুক পুজো। তুমি কলকাতায় থাকছো না, তবুও সব মিলিয়ে খুব ভালো কাটুক। তুমিও থাকছো না কলকাতায় পুজোর সময়টা, কয়েকটা দিন খুব ভালো কাটুক, যেখানে পারফরমেন্স রয়েছে আর খাওয়া দাওয়া তোমার মতন করে। আর সুরেশজি, আপনার তো পুজোর 21 পল্লীতেই পাওয়া যাবে বোধহয়, সকাল থেকে রাত অবধি। খুব ভালো 21 কাটান। পল্লী, দুর্গাবাড়ি, আবার সন্ধ্যেবেলা হয়তো নানা রকম পুজো পান্ডালে একটু হপিং। ওয়াও, একদম সব মিলিয়ে পুজো খুব ভালো কাটুক, আপনাদের পুজো খুব ভালো কাটুক। আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, ডেবি আনলিস্টের সঙ্গে থাকবে, কারণ ডেবি আনলিস্টে পুজোর আড্ডা কিন্তু চলতেই থাকবে। তবে আজকে এখানেই শেষ নয়, সৌমিত্রদার একটা গান দিয়ে আজকের আমাদের আড্ডা শেষ। কাম সারছে, ও তাল রাখবি। আর রাখবো, চেষ্টা করবো। হ্যাঁ চলো। ফটিক নামে বোলায় একখানা বাঁশি সে বাজায়, বাপের আদেশ পালন কইরা বাজারে সে যায়। আলু পটল ঝিঙ্গা দেখাও ফটিক না তাকায়, লেডি কেনি হজম কইরা ফাঁকা হাঁড়ি সে বাজায়। কাম সারছে, কাম সারছে, কাম সারছে, কাম সারছে। সাঁতার কাইটা ঘুইরা ফিরা ফটিক বাসায় যায়, রাগী বাপের মেজাজে দেখা আঁকি না তাকায়। এই ঘরে চৌকি তলায় কোনখানে লোকায়, বাপের হাতে ছড়ি কেলেঙ্কারি, রইল কি উপায়। কাম সারছে, কাম সারছে, কাম সারছে, কাম সারছে। ফটিক পালায় বাঁধের ওপার হাতে লইয়া প্রাণ, সুজন কাকার আছে সেখানে চায়েরই দোকান। কাকা ভালো তবে করেন ফ্যাসাদেরই গান, পর্দা আমার এই দোকানে প্রজাপতি বিস্কুট খান। কাম সারছে, কাম সারছে, কাম সারছে, কাম সারছে। এখন বাঁশি নিয়া হাটে করে গান, শিখি টাকা আটা নাও লোকে করে দান। তাতে আলু হইল পটল হইল, হইল লেজা খান। তবে দিনের বাজার রাতে আইলো, মা মামার বাড়ি যান। কাম সারছে, কাম সারছে, কাম সারছে, কাম সারছে। বড় হইয়া ফটিক যখন ঘরে আনে বউ, বছরে খানিকে থাইকা গিন্নি করে মিউ মিউ। লটারিতে ফটিক যখন 1000 টাকা পায়, শাড়ি চুড়ি কিনিয়া গিন্নি 21 পল্লীর পুজো দেখতে যায়। কাম সারছে, কাম সারছে, কাম সারছে, কাম সারছে। বলো সবাই, হরি বল, 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 হরি বল।